দেখলাম এই বাসা থেকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। আয়সা বললাম কি হয়েছে ভাই দৌড়াদৌড়ি, তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে গ্যারেজের ভিতরে ঘষতেছে। এমন কোনো দিন নাই 2-4-50 বারও আমাকে কল দিত না, পাপ্পা কোথায়, আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। দর্শক, প্রতিনিয়ত বাংলাদেশের সকল আপডেট খবরাখবর আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো দেখিয়ে দেব। তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে আপডেট জানতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। কথা বাড়াবো না, চলুন আমরা আগে ভিডিওটি দেখে আসি। মঙ্গলবার দিনকা আমি হলাম কষাই কাজ করি, দ্বিতীয়ত যদি কাজ না থাকে আমি এখান থেকে অটো নিয়ে চালাই। তো যে আসামিটা ছিল, আসামিটা আনছে মনির মিয়া, আর এখানে জায়গাও দিছে মনির মিয়া, আর এই বাসার কেয়ারটেকারও মনির মিয়া। তো ওই মঙ্গলবার দিন আমি সকালে 8:30 বাজে এখানে আসছি পরে আমাদের আরও 2-3টা ড্রাইভার আসছে, গ্যারেজ খুলে নেয় আমরা কীভাবে গাড়ি বের করবো তার জন্য আমরা গল্প করতেছি। তো যেই পিচাসটা যে মার্ডার করছে ওরে দেখলাম এই বাসা থেকে এই গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে, ওর গ্যারেজ ও দৌড়াইতেই পারে স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যেহেতু ওর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম কি হয়েছে ভাই দৌড়াদৌড়ি, তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে, মানে এরকম পরিমাণে ধার দিছে মানে ওটা কার আঙ্গুলে লাগলো পড়ে যাবে। তো যাই হয়েছে 9টা 7 মিনিটের ভিতরে সে কি করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল 9টা 10 বেজে গেল, 2-3 মিনিটের ভিতরে এই কাহিনীটা। 9টা 10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কীভাবে নিব। তো আমরা বসে থাকতে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খুঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার ভাস্তি কি এখানে গেছে। বললাম না আপা, ও তো নিচে নামে না, ও তো উপরেই থাকে। তো যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে, পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক ওই বাচ্চাটার লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলাম বিদায়, মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো কি একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে রয়েছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল নিয়ে মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটাকে নিয়ে আমরা সাপাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম, আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এখানে একটা বোগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল, মানে এইটা ডাইনিং রুমের ভিতরে, মানে কল সব ছাইড়ে দিছিল। তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তাভাবনা ছিল না। তো লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে তারও 7-8 মিনিট পরে খুলছে, আমরা ওখান থেকে গ্যান্ডিংয়ের হাউস পেয়েছি রুমের ভিতর থেকে। গ্যান্ডিংয়ের হাউসটা এই কারণেই পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই, হয়েছে শুধু গ্রিলটা কেটে আসামিটা পলায় যাবে, তারপরে আসামির স্ত্রী গেটটা খুলবে, এই হিসেব তাদের পরিকল্পনা। আর তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল গ্যারেজ থেকে তারা ব্যাটারির বাক্স নিয়ে গেছে 4টা ব্যাটারির বাক্সতে। আমাদের বাচ্চা তো ছোট, আমাদের 8 বছরের 7 বছরের রাইসা কত বড় হতে পারে, ছোট একটা বাচ্চা, তারে যদি 3 পিস করে ওই 3টা বাক্সর ভিতরে ভরে নিতে পারবে। সে কি করছে, আমাদের বাচ্চার মাথাটাই সমানে কেটে পানির ভিতরে না হলো 100 চুপ দিছে। এই কারণে চুপটা দিছে সে, যে আমাদের বাচ্চার রক্তটা মাথা থেকে যেটা ঝরতেছে সেই রক্তটার চিহ্নটা বাক্সতে যদি নেয়, বাক্সতে ভিজে রক্তটা পড়বে এবং কি বাক্সটা ছিঁড়ে যাবে। তার জন্য সে অনেকবার মাথাটা ধুয়ে ওই মাথাটা আরেকটা বালতির ভিতরে নিয়ে রাখছে। আপনারা মিডিয়া ভাইরা হয়তো দেখছেন রক্তটা একেবারে হালকা দেখা যাচ্ছে। হালকা দেখা যাওয়ার কারণ হলো ওই যে তাকে যে চুবাইছে মাথাটা রক্তটা পরিষ্কার করার জন্য, তো পরিষ্কার যতটুকু করতে পারছো তাড়াহুড়োর ভিতরে করছে। তারপরে আমাদের বাচ্চার এখান থেকে একটা টুকরা করছে, তারপরে এখান থেকে একটা টুকরা করছে, তারপরে আমাদের বাচ্চা উত্তা করা ছিল, তো হয়তো আপনারা মিডিয়া ভাইরা দেখেন নাই, আমাদের বাচ্চার এখান থেকে ভাড়া হয়েছে। আরেকটা জঘন্য কাজ করা হয়েছে আমাদের বাচ্চার সাথে, এখানে যদি বলা হয় তাহলে আপনারা মিডিয়ারাও ভালো থাকবেন না পাবলিকের উত্তেজনায়, কিন্তু সেটা বললাম না আমরা। তো দর্শক, আপনার ভিডিও দেখুন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। তো চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। এমন কোনো দিন নাই 2-4-50 বারও আমাকে কল দিত না, পাপ্পা কোথায়, আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না, আমার বুকের কষ্ট আমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াইতে হবে। এখন আমার সন্তান নেই, আপনারা হয়তো বা দ্রুত বিচার করবেন বা বিচার হবে বা হবে না, বা লাল সুতায় আমার ফাইল আটকে যাবে আমার মেয়ের, কিন্তু আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না।
তো এটাই হচ্ছে সব সব কথা, শেষ কথা। আপনারা হয়তো বা আরেকদিন আরেকটা বিকালবেলা আল্লাহ না করুক একটা কোনো খবর পাবেন, এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা, সেখানে সবাই দৌড়ে চলে যাবেন। আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। আপনারা আর কেউ আসবেন না, আর কেউ খবর নেবেন না। আমার ঘরের পাতিলে এক মুঠো চাল আছে কি নেই সেটা আপনারা দেখবেন না। এটাই সত্য, এটাই সত্য। আমার জীবন সংগ্রাম আমাকেই করতে হবে, আমার বুকের কষ্ট আমাকেই সারা জীবন বয়ে নিয়ে বেড়াইতে হবে। যত কিছু দেন আপনারা আমাকে, আমার এই কষ্ট কি আপনারা দূর করে দিতে পারবেন? কোনো বাবা মার কষ্টকে এটা কেউ দূর করে দিতে পারে? পারে না। আপনাদেরও সেই সামর্থ্য নেই, আল্লাহ তালাই দেননি। তাহলে আপনারা আমাকে কি দিবেন বলেন? আপনাদের কাছে মিনতি, আমার জন্য, আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন, যেন আমরা এই সুখকে কাটায় উঠতে পারি, যেটা জানি সম্ভব না। কারণ সকাল থেকে এ পর্যন্ত আমার বড় মেয়েকে আমি 50 বার ডাক দিচ্ছি রামেশা বলে, একবারও মুখ থেকে আমার রায়সা বের হয়নি। ও এরকমই একটা মেয়ে ছিল। আসলে আমার বোধহয় ব্যর্থতা, আমি বুঝতে পারিনি যে আমার পুরের ঘরে আল্লাহ একটা হীরের টুকরা দিয়েছিল, আমি বুঝে উঠতে পারিনি। আর সাধারণত এরা হয়তো বা ক্ষণজন্মাই হয়। ওর বিহেভিয়ারের কথা যদি বলি, আপনি বিশ্বাস করবেন না। ওর তো 8 বছর 7 বছর বয়স, ওর মা যেদিন বলতো বাবা আমার শরীরটা খারাপ, ও বেসিনে যে থাল ধুত, ও ঘর ঝাড়ু দিত, আমার মাথা টিপে দিত, আমার শরীর পাড়িয়ে দিত। এমন কোনো দিন নাই 2-4-50 বারও আমাকে কল দিত না, পাপ্পা কোথায়, বাবা কোথায়, আব্বু কোথায়। কারণ আমি আসলে ওটা নিচে নামবে, আমি আসলে ওটা নিচে নামবে, আমার সাথে একটু ঘুরবে। এই জন্য আমি পলায় মেট্রো 2টা কাট করে রাখছি। আমার বউকে আমি বলিনি। অনেক সময় আমি ওকে দিতে দিয়ে বাড়ি নিয়ে চলে যেতাম, ও খুব খুশি হতো, ও খুব স্বাস্থ্য পছন্দ করতো। আর আমি জানি না সব বাবা মার কাছেই সব সন্তান সুন্দর, কিন্তু মার্শাল্লাহ আমার রামেশার মতো কয়টা রামেশা এই ঢাকার শহরে আছে আমি জানি না। যেটা সবচেয়ে বড় কথা আমার কাছে খুব অবাক করেছে, আমরা জানতাম যে পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে, সেটা নজির আমার মেয়ের ব্যাপারে আমি দেখেছি। আমি এটা অস্বীকার করব না। ডিসি স্যার বলেন, অধীনস্থ বলেন, বা তার নিম্নে যেসব অফিসার আছেন তাদের কথা বলেন, তাদের যে আন্তরিকতা ছিল এটা অবিশ্বাস্য। এটার জন্য আমি বারবার তাদেরকে স্যালুট করি। তাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত ভালোবাসা। ইভেন আমি এটাও দেখেছি আমার বারান্দা থেকে এক ডিবি স্যার নিচে যে কান্না করতেছে, এক ডিবি অফিসার নিচে যে কান্না করতেছে। আমারও তো একটা মেয়ে আছে 3 বছরের। তো এই যে তাদের ভালোবাসা, এই ঋণ শোধ করবার ক্ষমতা আমার নেই। আমি একজন খুব সাপোসা মানুষ, সাধারণ বাংলা। নাকি একটা মেয়ের ব্যাপারে শুনছেন না, আমি এটা নিয়ে খুব বড় কিছু মনে করি না। এটা খুব স্বাভাবিক। এই মেয়েটা দেখতে একটু কিউট, একটু ভাল লাগছে দেখতে, সুন্দরী একটা মেয়ে। এটা কারণ অনেকের অনেক মায়া লাগছে। ভাই বাংলাদেশের প্রতিদিন এরকম মারা যায়, এরকম প্রতিদিনই এগুলো চলছে। এখন এর প্রতি আমরা আলাদা একটা ভালোবাসা দেখাচ্ছি। এই ভালোবাসা আবার বেশি দিন থাকবে না। যেই দেশের মানুষরে কি একটা বের হয়েছে না, ওই যে রাগ করলা না কি একটা, এইটা দিয়ে যে দেশের মানুষকে ব্যস্ত রাখা যায়, এবং মানে কি একটা কথা বললো রাগ করলা, এটা সারা দেশে সবাই এটা নিয়ে পাগল। আরে এটা কি হলো, ওটা কি মানে এটা নিয়ে বলার এত আলোচনা করার কি হলো? এই দেশের মানুষ এত বড় মানে কি বলবো, এটার কোনো সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না। এই দেশের মানুষের নীতি নৈতিকতা, বিবেক বোধ, এগুলোকে এরা এখন রাগ করলা নিয়ে পড়ে আছে সবাই। এরকম এই রাইসার মতো এরকম ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে, এই নিকট অতীতেও ঘটেছে। মাঝখানে ইউনূস সরকারের সময়ও ঘটনা ঘটলো না, 90 দিনের মধ্যে ইউনূস বিচার করে দেওয়া যাবে, এই আসিফ নজরুল বলেছে, আসিফ নজরুল বিচার করে দিয়ে গিয়েছে। এই দেশের আদালতের ভেতরে বসে বিচারকরা ঘুষ খায়, সেই দেশে কোনো কিছু হবে না। এই ঘটনাগুলো আপনি 3 দিনে করেন, 4 দিনে করেন, 10 দিনে করেন, 20 দিনে করেন বিচার। ভাই বিচার আপনি করেন, যা যা দরকার বিচার প্রক্রিয়া শেষ করতে সব করেন, কিন্তু বিচার যেটা সেটাই হইতে হবে, এটা এই দেশে হয় না। বিশ্বাস করেন, আমার
আল্লাহ আমাকে মেয়ে দেন নাই, বাট আমার খুব শখ, মেয়ের খুব শখ। আমার শেষ ছেলেটা যখন আমার মানে 4 মাস না 5 মাস পরে ডাক্তার যখন বলল আমার ওয়াইফকে যে ছেলে হবে, তখন আমি রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি ওদিন সারাদিন আমার ওয়াইফের সাথে কথা বলি নাই, মানে আমি চেয়েছিলাম যে আল্লাহ একটা মেয়ে দিক। এখন চাই না, একদম সত্যি কথা চাই না। চারিদিকের এই অবস্থা দেখে এখন আমি আর চাই না আল্লাহ যেন মেয়ে না দেন। কারণ আজকে যে মেয়েটা মারা গিয়েছে, এই মেয়েটার মতো এরকম অসংখ্য মেয়ে কালকে হবে, পরশু হবে, 1 বছর পরে হবে, 2 বছর পরে হইতেই থাকবে, চলতেই থাকবে। বিচার আজকে আপনি যেটা নিয়ে আলোচনায় আছেন, এটার বিচার মানে শেষ প্রক্রিয়া পর্যন্ত আমরা এই আলোচনায় থাকি না, এটা খোঁজও রাখি না। এর আগের ঘটনাটা দেখেন, এই রাইসের আগের ঘটনা যেটা ছিল সেটার খোঁজ আমরা রাখি, এর খোঁজ আমরা রাখবো না। 2 দিন পরে থাকবে না এটার খোঁজ, আরেকটা ঘটনা ঘটবে, সেই ঘটনায় আমরা হারাই যাব। এটা নিয়ে ওইদিকে, আরে ভাই আওয়ামী লীগের লোকজন যারা কিনা জুলাই আগস্টে এতগুলো মানুষকে মারলো, সেই মানুষগুলোরে আমরা এখন সব নাকি পত্রিকায় নিউজ হয়, কাকে নাকি কে নাকি কি ব্রেন টিউমারে মারা গিয়েছে, তাকে জুলাই যোদ্ধা হিসাবে, শহীদ হিসাবে দেখানো হয়েছে। ওইটাই খালি খবর। এই দেশে 1400 মানুষ মারে নাই এরা জুলাই আগস্টে, সব মিথ্যা কথা। আমরা এই যে যা দেখেছিলাম একদম সরাসরি বন্দুক টন্দুক নিয়ে যা করছে, পুলিশ নিজে বলছে একটারে মারলে আরেকটা সরে না, সব মিথ্যা কথা। অথচ তারা আলোচনায় নিয়ে এসেছে ওইটা। আওয়ামী লীগের লোকজনরা তারা এখন ধুমায়া সবাই জামিন, টাকা মাল বিচারক পর্যন্ত মাল দিতে পারলে সব ছেড়ে দিচ্ছে। যদি বিচারক নাও দেয়, তার উপরের এক জায়গায় গেলে সেখানে মনে করেন কোনো এক মন্ত্রীরে ধরতে পারলে তারা দিয়ে যাচ্ছে, বিএনপির এক নেতারে ধরতে পারলে তার কাজ হয়ে যাচ্ছে। কোনো বিচার কোনো কিছু এই দেশে নাই। যেই দেশের এজলাসের মধ্যে বৈশা ব্যাগে করে, আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি, এই 21 টেলিভিশনের চেয়ারম্যান তিনি যখন জেলখানায় ছিলেন, কত চেষ্টা করা হয়েছে তাকে জামিনের জন্য, জায়গা এইখানে টাকা ওইখানে টাকা, মাল নেয়, একটাই দেয় আরেকটাই আটকায়, এই করে সেই করে, আজকে না কালকের। নিজের চোখে দেখেছি ব্যাগে করে টাকা দিতে হয়েছে তাদেরকে। বিচারকরা টাকা খায় এইভাবে। যেই দেশের এজলাসের মধ্যে বসে বিচারক টাকা খায়, ওই দেশে আপনি কিসের কোনোটারই পাবেন না, কোনোটারই বিচার পাবেন না। এটা তো নাই, কোনো বিচারই পাবেন না। তো এখন এই আওয়ামী লীগের লোকজনগুলোকে দেদারসে যেভাবে আপনার নাম কি, এই চিন্ময় দাসের ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তারপরে আওয়ামী লীগের স্পিকারের ধরার 1.5 দিনের মাথায়, বাবারে বাবা কি স্পিড! একটা জামিন আদেশ হইলে মানে আইজি প্রিজন পর্যন্ত ফোন করতে হয়েছে আমার, আইজি প্রিজন পর্যন্ত, জেল সুপার, জেলার মেলার সব টপকায় যায়, হয় না, কাজ হয় না, আইজি প্রিজনের কাছে যাইতে হয়। ডিজিএফআই চিফ, ওই বিডিআর এর ডিজি, ওরে ফোন করে তারপরে করতে হয়। আর 1.5 দিনের মাথায় একদম স্পেশাল কোর্ট টোট বসায়া বাবারে জামিন হয়ে গেল স্পিকার। তারে এই স্পিকার কই ছিল জানেন? স্পিকারের কোত্থেকে ধরছে এটা আর বললাম না। স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া তাকে রাখা হয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া এজলাস বসানো হয়েছে, তারপরে রায় দেওয়া হয়েছে স্পেশাল ক্যাটাগরি, তাকে দ্রুততার সাথে তাকে বের করে দেওয়া হয়েছে। কেন? আজকে বিএনপি যদি মনে করে যে 15 বছরের কথা তারা সব ভুলে গিয়েছে এবং ভুলে যেয়ে তারপরে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করে তারপরে তারা শান্তিতে থাকবে। চিটাগাঙে দেখছেন না কালকে কি ঘটনা ঘটেছে? প্রতিটা তারা এখন ওই যে ইঞ্জিনিয়ার মোশাররফ, আরে শালার বেটা সারা বছর চুরি করেছে, সারাটা জীবন চুরি করেছে, চোরের বাচ্চা একটা। এই চোরের বাচ্চায় বলে ওই এই তারা হাজার হাজার মানুষকে দিয়ে আওয়ামী লীগের লোক, সব তো আওয়ামী লীগের লোক বাইরে, ওই দিনের ওই জানাজাতেই দেখা গিয়েছে হাজার হাজার মানুষ, তারা এসে আবার সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মিছিল করে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না? তো নিষিদ্ধ হলেও এখানে টেলিভিশনের সামনেই করা হয় নাই, পত্রিকার ক্যামেরাগুলোর সামনে তারা মিছিল করে নাই, ধরছেন তাদেরকে, বিচার করছেন। আপনারা উল্টা তাদেরকে ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছেন আর শান্তিতে দেশ চালাবেন, এত সোজা। এইটার ফলাফল কি হয় আমি জানি না। শেখ হাসিনা কোন তাদের পরিকল্পনা কি চায়, কিভাবে তারা চিন্তা করছে যে তারা দেশে ঢুকবে, তারা আবার ফেরি করবে, জানি না আমি সেটা। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন সেই সুযোগটা নাই। বাট বিএনপি যেইভাবে দেদারছে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, কয়েকটা সাংবাদিক মিলে তারপরে এখন এরা প্রতিদিন নানান ধরনের খবর দেখবেন করে, যে খবরগুলো পড়লে আপনার মনে হবে যে এই দেশে জীবনে কোনো দিন মনে হয় এই আপনার আজকে দেখলাম জেলখানায় দ্বিগুণ তিনগুণ মানুষ বাংলাদেশের জেলখানায় ছিল না কবে। ধারণ ক্ষমতার 10 গুণ পর্যন্ত পৌঁছেছিল এই আওয়ামী লীগের সময়।
এখন দ্বিগুণ তিনগুণ, এটা খুবই খুবই মানে আরামদায়ক অবস্থা জেলখানায়। দ্বিগুণ এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এখন এটার নিয়ে নিউজ, আওয়ামী লীগের একজন আটক হয়েছে, ওরে বাবা সেটার নিয়ে নিউজ। দেখবেন কালকে, কারো মৃত্যু কামনা করি না, কালকে ওবায়দুল কাদের মারা যাবে, তার লাশ নিয়ে আসতে যাবে দেশে, এবং বিএনপি হয়তো অ্যালাউ করবে, আনার পরে সেটা নিয়ে বিশাল এক ইয়ে হবে, কারণ মৃত্যুর পরে তো তারা অ্যারেস্ট করতে পারবে না, তখন তারা লাশ নিয়ে আসবে, এসে তারপরে সেটা নিয়ে একটা গ্যাদারিং করবে, ওইটার বিএনপি আবার অ্যালাউ করবে, অ্যালাউ করে দিয়ে তারপরে তাদেরকে মিটিং টিটিং মিছিল টিছিলগুলো করতে দিবে, এরকম হবে। তো এখন একদম মানে অনেক কিছু গেল 2টা বছর কি হয়েছে জানেন, মানে আওয়ামী লীগ শুনলেই সাপের মতো ফোঁস করে উঠতাম, আরে এই আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগ, সব কিছু নিয়ে খুব মানে তৎপর ছিলাম। বাট এই মানে কুকুর ছানারা যে 15 বছরে যে ওদের শিক্ষা হয় নাই, এটা ভাই বুঝতে পারি নাই। এটা যদি বুঝতে পারতাম তাহলে আজকে এই আবার ফের এই অর্থ সংকটে থাকতে হইতো না, কিছু টাকা পয়সা কামাই নিতাম, কামাই তারপরে দেশে যায় একটা ব্যবসা ধরতাম, একটা টেলিভিশনের ইয়ে নিয়ে ওইখানে বসে তারপরে চাঁদাবাজি করতাম। ওরা যে এরকম জাউরামি করবে এটা জানলে তাহলে নিজের মানে আখের নিজে গুছাইতাম। বাট এক জায়গায় নীতির জায়গায় ছিলাম, গ্রামের খুব গরিব মানুষ, একটা পুলিশের কনস্টেবলের চাকরি নেবে, আমি বলছি ভাই দেখ এই সরকারটা যাক, এটা ইয়ে নর্মাল সরকার আসুক, তারপরে দেখব না। 2 বছর এত এই আওয়ামী লীগের প্রশ্নে এত নীতি দেখিয়েছে, অথচ ওদের পাশার চামড়া লাল করেছে, ওরা বের হয়ে এখন ওরা দোষ খোঁজে হইলে গিয়া জামাতের যায়, আওয়ামী লীগ ওদের বাপ এখন, এই অবস্থায় চলছে। যে কারণে এখন একটু ধৈর্য ধরে আছে, খুব খারাপ লাগে কিছু কিছু জিনিস দেখলে ভাই, খুব কষ্ট পাই, বাট একদম চুপ করে আছে, কিচ্ছু বলি না। আল্লাহ এই 15 বছরে তোদেরকে এই যে শাস্তি দিয়েছে, এটা দেওয়ার পরে তোদের যেহেতু শিক্ষা হয় নাই, আল্লাহর কাছে দোয়া করি, এতদিন দোয়া করতাম আল্লাহ জীবনে হাসিনার পতনটা দেখাই দেয়, ওদের পতন তো দেখলাম, তো তোদেরকে আল্লাহ যেন ওরকম একটা বিপদে ফেলে তারপরে যেন ওই দিন আবার বলার যেন আল্লাহ সেই আল্লাহ যেন সেটু সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, তোদেরকে যাতে বলে যেতে পারি। এত অমানুষ তোরা, এটা যদি বুঝতাম তাহলে নিজের পরিবারের, নিজের ক্যারিয়ার, নিজের এত কিছু নষ্ট করতাম না। আওয়ামী লীগের সময় আমি বাংলাদেশে খারাপ ছিলাম না তো, ভালোই ছিলাম, সমস্যা কি? এগুলো নিয়ে এত গ্যাঞ্জাম, এত কিছু করার দরকার ছিল নাকি? যাই হোক ভাই, যেটা বললাম, আওয়ামী লীগের ব্যাপারে সাবধান হয়েন। যা কিছু বলি কোনোটাই বিএনপির বিরুদ্ধে না, জামাতের বিরুদ্ধে না, কারোর জন্য না। বাংলাদেশের জন্য ইন্ডিয়া যতটা ভয়ঙ্কর, আওয়ামী লীগ ততটা, এরা দুইটা একই জিনিস। এই কারণে এদের ব্যাপারে খুব তৎপর থাকে সবসময়। আপনারা থাকেন এই দেশের জন্য, এই দেশটার জন্য, এই আওয়ামী লীগ থেকে এই দেশকে বাঁচাইতে হবে। এই দেশের রাজনীতি, এই দেশের অর্থনীতি, এই দেশের সামাজিক অবস্থা যদি আওয়ামী লীগ থেকে বাঁচাইতে পারেন, দেশ বাঁচবে। আজকে দেখেন বিএসএফ বিডিআরের, দেখেন বিডিআর পাল্টা সেখানে করেছে, কি হয়েছে? তাই বাংলাদেশ দখল করে নিয়েছে। কিছু কিছু শুয়োর ছানারা আছে এরকম, ভাই আমরা তো 3 দিকে, আমরা ইন্ডিয়ার সাথে কি করে, তাহলে তোর বাড়ির মহিলা যেটি আছে ওগুলো নিয়ে ওইখানে ইন্ডিয়ার ওদের সাথে যায় ওই যে শঙ্খ খেলতে দিয়ে যায়। যদি 3 দিকে থাকতে আমার এই ইন্ডিয়ার চাপ সহ্য করেই থাকতে হয়, তো আমার পাকিস্তান সমস্যা ছিল কি? পাকিস্তানের সাথে থাকলে তার ইন্ডিয়া করতে পারতো না। তা পাকিস্তানের সাথে পাকিস্তান কি করছে আমাদেরকে? 1947 থেকে 1971 সাল পর্যন্ত এই দেশে এই যতগুলো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া জাহাঙ্গীরনগর, বুয়েট, এই ভিকারুন্নেসা স্কুল, এই নটরডেম কলেজ, এই মানে রেসিডেন্সিয়াল কলেজ, তারপরে সলিমুল্লাহ মেডিকেল, রংপুর মেডিকেল, রাজশাহী মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, চিটাগাং মেডিকেল, সব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সব কিছু পাকিস্তানিরা করেছে। এই কমলাপুর, এই বায়তুল মোকাররম মসজিদ, এই সংসদ ভবনটা সব পাকিস্তান করে দিয়ে গেছে। তো সমস্যা ছিল কি? এগুলো ইন্ডিয়া ইচ্ছা করে এই কৃত্রিমভাবে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক নষ্ট করে আমাদেরকে এইভাবে শোষণ করার জন্যই তারা এটা করেছিল, এবং সেটা 15 বছর আমরা বুঝতে পেরেছি ভারত কিভাবে আমাদের শোষণ করে। তো এই জায়গাগুলো ভাই, যাই হোক, মানে আমাদের কপালে ছিল যেটা, সেটা হয়েছে। বাট এখন দেশটা যাতে অন্তত আমরা মানে ন্যূনতম আমাদের যেই সার্বভৌমত্ব সেটাকে টিকে সেটুকু সম্মান নিয়ে থাকতে পারি, সেটার জন্য যা করা তাই করতে হবে। এখন সুযোগ আছে আমাদের, আমেরিকা হোক, চীন হোক, পাকিস্তান হোক, টার্কি হোক, যেই দেশের সাথে আমাদের প্রয়োজন, আমাদের পররাষ্ট্রনীতি সেভাবে সাজাইতে হবে। আমাদের শত্রু ভারত, এছাড়া আমাদের পৃথিবীতে কোনো শত্রু নেই, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ। আপনারা হয়তোবা রামিসার বাবার টেকনিকটা ধরতে পারে নাই। ওর বাবা তারেক যখন তারে ডাইক্কা নিয়ে গেছে, তখন সে মনে করছে পৃথিবীর সবকিছু তার রক্তের চেয়ে বড় কিছু পেয়ে গেছে। সে কারণে তার মাইয়াকে এবং মাইয়ার ইজ্জতকে সবকিছু বিক্রি করে দিয়ে আসছে এই খাম্বা তারেকের কাছে।
1,00,000 টাকার বিনিময়ে। আপনারা এখন ভালোভাবে মাথার ব্রেনটের ভিতরে চিন্তা করে দেখুন আমার কথা কি সত্য আছে কিনা মিথ্যা আছে। ওকে বলেছে যে ভালো একটা পদ পদবি দিয়ে দেবে। তোমার মাইয়া আড়াইশো কি হয়েছে, কোনো সমস্যা নাই, তোমার অনেক কিছু দিয়া দিমু। আরে বেটা, একজন বাপের কাছে তার মেয়ে এবং সন্তান কত মূল্যবান সম্পদ যে তুই এটা বুঝবি না। যদি এটা বুঝদি তাহলে তুই ওই খাম্বা তারেকের বা কোনো বিরোধী দলের নেতার চাটুকারি করতে গিয়ে তোর মাইয়াকে তুই বিক্রি করতি না। তো ভাই বেড়াদান, আমার কথাটা অনেক খারাপ লাগতে পারে, তাতে কোনো আমার আফসোস নাই। তুই বাবা নামে কলঙ্ক, তার প্রমাণ আমি দিয়ে দিয়েছি। বর্তমানে আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। আলহামদুলিল্লাহ ভাই, বুঝছেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে এত দ্রুত কোনো মামলার তদন্ত প্লাস ডিএনএ রিপোর্ট প্লাস চার্জশিট ইনভেস্টিগেশন যাই বলে না কেন, বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গত 55 বছর ইতিহাসে এত দ্রুত কোনো মামলার মানে অ্যাক্টিভিটিস আপনারা আমার মনে হয় না দেখছেন। সেটা হলো যে রামিসার ঘটনাটা। আপনারা তো জানেন ওই যে পল্লবীতে কি ঘটনা ঘটছে। মাত্র সেকেন্ড ক্লাসে পড়ে, বুঝছেন, মাত্র সেকেন্ড ক্লাসে পড়ে, 2য় শ্রেণীর একটি ছাত্রী, সেই রামিসার কথাই আমি বলছি। তো এখন ওই 19 তারিখে যখন এই বদমাশটাকে ধরে নিয়ে আসে পুলিশ, তারপরে তো আলামত যা কিছু আছে তার রামিসার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট থেকে, তো আপনারা সবই জানি, এগুলো আমি বলতে চাচ্ছি না, কারণ এগুলো বললে আসলে মেজাজ ঠিক থাকে না, বুঝছেন, নিজের মনটা খারাপ হয়ে যায়। আমার ঘরে 2টা ছোট ছোট বাচ্চা আছে। আমার ছোট বাচ্চাটার বয়স মাত্র 6 বছর বয়স, আর বড় মেয়েটার বয়স হলো 12 বছর বয়স। তো এখন আমার ছোট বাচ্চাটা যখন আমার চোখের সামনে হাঁটাচাড়া করে, তো আমার চোখের সামনে ওই রামিসারটা কথাটা মনে পড়ে। রামিসার চেহারাও এরকমই, বুঝছেন, এরকমই একই বয়সের, এরকম টুকটাক কথাবার্তা বলে, হাঁটাচাড়া করে, বুঝছেন। তো এখন কি আর করা বলেন, যা ঘটার ঘটছে। কিন্তু এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই ঘটনা যাতে দ্বিতীয়বার আর না ঘটে। আর এই ধরনের ঘটনা যদি দ্বিতীয়বার আপনারা না ঘটাতে চান, আর কেউ যাতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার না ঘটায়, সেটার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হলো যে কিনা অপরাধী, তাকে এমন একটা সাজা দিতে হবে যেই সাজা দেখে বাকি যারা রয়েছে, যা এইসব ইতর বদমাইশ আমাদের সমাজে যারা রয়েছে, তারা যাতে 10 বার ভাবে যে আমি যদি এই কাম করি তাহলে কিন্তু আমার রক্ষা নাই। হয়তো আমাকে সাধারণ পাবলিক পাইলে আমাকে তো শেষ করে দিবে, আর না হলে তো প্রশাসনের হাতে পড়লে আমাকে লটকাই দিবে, মানে পার কোনো উপায় নাই। তো এখন এই রামিসার ঘটনাটা নিয়ে যখন দেখলাম পত্র পত্রিকায় অসংখ্য রিপোর্ট, অনেক প্রতিবেদন, এক টিভি সাংবাদিককে দেখলাম এটিএন নিউজের মনে হয়, যে সে আশেপাশে এলাকার লোকদের সাক্ষাৎকার নিচ্ছে যে আপনারা রামিসার ঘটনা কি ধরনের, কি অ্যাকশন রিঅ্যাকশন কি। মোটামুটি সবাই, যে 2-4 জন ক্যামেরার সামনে কথা বলছিল, সবাই বলছিল যে বাংলাদেশে তো অনেক মবই হয়, মব দিয়ে অনেক ভালো কাজ হয়, মব দিয়ে অনেক খারাপ কাজে, মব দিয়ে খারাপ কাজই বেশি হয়, ভালো কাজ কমই হয়। কিন্তু এই মবকে ব্যবহার করে তো আমরা একটা ভালো পুণ্যের কাজও করতে পারি। সেটা হলো এত আইন আদালত বিচার আচারের ধারে না গিয়ে, সে যেহেতু স্বীকৃত একজন অপরাধী, সে স্বীকারও করছে সোহেল সে ডেঞ্জারাস লেভেলের একটা ড্রাগস সে নিয়েছিল সেদিন। কোনো সুস্থ মানুষের পক্ষে তো এটা সম্ভব না, সেটা আমরা জানি। এখন ড্রাগস নিয়ে খাক, মদ খাক, এই খাক সেই খাক, যাই করে করো, ক্রাইম তো সে একটা করছে, তো সেটা দিয়ে তো আর ক্রাইমকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তো সেই যাই হোক, সেই বদমাইশটাকে এই জনগণের হাতে, মবের হাতে ছেড়ে দেওয়ার জন্য দেখলাম সবাই বলতেছে ক্যামেরার সামনে। তো আমি ভেবে দেখলাম কথাটা খারাপ বলেনি। এখন মব দিয়ে তো কত হারাম কাজকেও হালাল করা যায়, আর হালাল কাজকেও হারাম করা যায়, যাই তো মবের মাধ্যমে। তো এখন 2-4টা সোহেলকে যদি আমরা মবের হাতে ছেড়ে দেই, 2-4টা সোহেলকে যদি আমরা মবের হাতে ছেড়ে দিই, আমি তো দোষের কিছু দেখি না ভাই, দোষের কিছু দেখি না। তো যাই হোক, থ্যাংক ইউ দেই সেই সব ভাই বোনদের যারা এই ধরনের প্রতিক্রিয়া অন্তত জানাইছেন। মানে দেখে মনে হয়েছে যে তারা কতটা ক্ষুব্ধ এবং মানে কতটা আতঙ্কিত, যে কারণে মানুষ এই কথা বলে যে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তালিবান স্টাইলে আমরা যা করার কইরা দিই। বুঝছেন তো তালিবান স্টাইলে কি করে। তো এখন যেটা আমি ভিডিওর শুরুতে বলছিলাম, যে বাংলাদেশের ইতিহাসে এত দ্রুত কোনো মামলার কার্যক্রম আপনারা দেখেননি, বুঝছেন। 19 তারিখে যখন 19 তারিখের একদিন আগে ঘটনাটা ঘটে, 19 তারিখে তার দেহ উদ্ধার করা হয় পাশের ফ্ল্যাট থেকে, এটা তো আপনারা জানেন। তারপর 24 ঘন্টার ভিতরে সোহেলকে অ্যারেস্ট করা হয় কি নারায়ণগঞ্জ থেকে, নাকি তার 24 ঘন্টার ভিতরে সোহেলকে অ্যারেস্ট করা হয় 20 তারিখে নারায়ণগঞ্জ থেকে। তারপরে 22 তারিখে সে 164 ধারায় আদালতে সে জবানবন্দি দেয়, নাকি
164 ধারা আদালতে জবানবন্দি দিল 22 তারিখে, আর আজকে ভিডিওটা করছি হলো আমি 23 তারিখে। তো 23 তারিখে কি করছে, যেদিন জবানবন্দি দেয় 164 ধারায়, সেদিনই তার ডিএনএ সংগ্রহ করে ওই মেয়ের শরীরে যে ডিএনএ পাওয়া গেছে, আপনারা তো জানেন এই ধরনের ঘটনা ঘটলে একজনের ডিএনএ আরেকজনের শরীরে ডিএনএ থাকাটাই স্বাভাবিক, এবং এই ধরনের মামলায় ডিএনএ কিন্তু একটা বিরাট একটা প্রমাণ, যে কোনো সভ্য দেশে ডিএনএ রিপোর্টটাকে ফলো করে। তো এখন সেই ডিএনএ 24 ঘন্টার ভিতরে 22 তারিখে তো সে স্বীকারোক্তি দিয়েছে, 164 ধারা জবানবন্দি দেওয়ার পর 21 তারিখ 164 ধারা জবানবন্দি দেওয়ার পর 22 তারিখে কি করছে, তার ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছে বাংলাদেশ সিআইডি তে। তো সিআইডি সেটা যাচাই বাছাই দেখে যা করার পরে তারপরে মাত্র 24 ঘন্টার ভিতরে সেই ডিএনএ টেস্টের রেজাল্ট এখন আদালতে পাঠাই দিয়েছে। তো এখন খেয়াল করে দেখেন, 19 তারিখে আলামত সংগ্রহ, দেহ উদ্ধার করা হয়, 20 তারিখে তাকে অ্যারেস্ট করা হয়, 21 তারিখে তাকে কি করা হয়, আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে সে 164 ধারা যে অপরাধ স্বীকার করে, 22 তারিখে তার ডিএনএ স্যাম্পল ঢাকার সিআইডি তে পাঠানো হয়। 23 তারিখ, এখন এই মুহূর্তে যখন ভিডিওটা করছে মাত্র কয়েক ঘন্টা আগে, তার ডিএনএ স্যাম্পল এখন কোর্টে। তো এখন ডিএনএ স্যাম্পল যখন কোর্টের হাতে থাকবে আর সবকিছু এভাবে খোলাম মানে হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, বুঝছেন, তাহলে তার কোনো বাধা থাকে না। তার মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম মাত্র 14 দিনের ভিতরে আপনারা একটা মামলার রায় শুনতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। আমি তো মন থেকে আলহামদুলিল্লাহ বলি, কারণ বাংলাদেশের প্রশাসনের কাছে এই ধরনের আশা করা, বুঝছেন, মানে এই ধরনের কোনো কিছু আশাই করা যায় না। আমরা স্বপ্নেও ভাবি না যে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ ভাইয়েরা, বাংলাদেশের সিআইডি ভাইয়েরা, প্লাস বাংলাদেশের সরকার যারা রয়েছে তারা, বুঝছেন, তো এত দ্রুত একটা করতে পারে, মানে আমি মুগ্ধ হয়ে গেলাম। এটা মনে সারা দুনিয়ার ইতিহাসে চাঞ্চল্য সৃষ্টি করবে। মাত্র 2 সপ্তাহের ভিতরে মামলা রায় পর্যন্ত দিয়ে দেওয়া হবে। 4 দিনের মাথায় 5 দিনের মাথায় যেহেতু ডিএনএ রিপোর্ট এখন কোর্টে চলে গেছে, রায় দেওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। তো আমার বিশ্বাস 2 সপ্তাহের ভিতরে রায় দিয়ে দিবে। আর এই রায়টা আমার বিশ্বাস সে সারা দুনিয়ার ইতিহাসে একটা এক্সাম্পল হয়ে থাকবে। দুনিয়ার বিভিন্ন দেশের আদালতে হয়তো বাংলাদেশের উদাহরণ দিবে যে দেখো, বাংলাদেশে রামিসা নামের একটা মেয়ে ছিল, 7 বছরের মেয়ে, দেখো তার ঘটনাটা কিভাবে ঘটছিল, এবং বাংলাদেশ সরকার কিভাবে এটা দ্রুত মামলার যত ইনভেস্টিগেশন আছে, যত চার্জশিট আছে, যা ডিএনএ রিপোর্ট যা সংগ্রহ করা দরকার করে, দেখো 2 সপ্তাহের ভিতরে রায় দিয়ে এটা লটকাই দিছে। ইতিহাস বের হইলো ভাই, ইতিহাস বের হইলো। ধন্যবাদ দেই বর্তমান সরকারকে, ধন্যবাদ দেই বিরোধী দলে যারা ছিল তাদেরকেও, কারণ এর আগে আমরা দেখেছি এই ধরনের ঘটনা যারা ঘটতো, কোনো দলের ট্যাগ করে দিত, তারপরে এটা নিয়ে টানাটানি পড়তো, তারপরে মামলা বছরের পর বছর গিয়ে গড়াইতো। কিন্তু এই ক্ষেত্রে হয়নি। বাংলাদেশ সরকার যেমন তার বোল্ড স্টেপ নিয়েছে, বাংলাদেশের যে বিরোধী দল রয়েছে তারাও কিন্তু প্রতিহিংসায় ফেটে পড়ছে, বুঝছেন, যে এটা হতেই পারে না, যেই হোক, আমার মার পেটের ভাই হোক, ধরে লটকে দেন, বুঝছেন, সবার এক কথা। এবং আরো তাজ্জবের ব্যাপার, বাংলাদেশে যে আইনজীবী সমিতি যারা সদস্য রয়েছেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, সবাই এক কথায়, বুঝছেন, এই মামলার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেনি। তার আত্মীয় স্বজন তো বিভিন্ন জায়গায় লয়ার নেওয়ার জন্য চেষ্টা করছে, বাংলাদেশে কোনো লয়ার মামলা পর্যন্ত দেয়নি। চিন্তা করতে পারেন। তো যাই হোক ভাই, এত খারাপ সংবাদের ভিতরে রামিসার এই ঘটনা, আসলে আমি সকাল, আমার মনে আজকে আমার সারা দিনটা ভালো যাবে, বুঝছেন, এরকম একটা নিউজ দেখে যখন দেখলাম ডিএনএ রিপোর্ট এসে পড়ছে আদালতের কাছে, তখন আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে। আমি কি কিভাবে সম্ভব যে ডিএনএ রিপোর্টের জন্য আদালতকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়? হাজার এই ধরনের কেস এখন কোর্টে ঝুলে রয়েছে। প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ভিডিওটি। হ্যাঁ দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।